আজকে আমরা মানে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বিজনেস স্টাডিজ এর, ঠিক আছে, বিজনেস স্টাডিজ এর ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে, যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেই ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কারবারের সামাজিক দায়িত্ব এবং কারবারের নীতি, অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস। ঠিক আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 5 মার্কস আসবে, যেখানে 2 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে, 2 নাম্বার, আর 3 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে, 3 নাম্বার। 2 আর 3 টোটাল 5 নাম্বার এই চ্যাপ্টার থেকে তোমাকে পড়তে হবে। তো দেখো, এই চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টারের নাম কি বললাম? কারবারে সামাজিক দায়িত্ব। অর্থাৎ কারবার মানে বিজনেস, বিজনেসের কি দায়িত্ব আছে, সমাজের প্রতি বিজনেসের কি কি দায়িত্ব আছে, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করা হবে। তো দেখো, আমি বেশ কিছু কোশ্চেন তৈরি করা হয়েছে, এখানে কোশ্চেন গুলো লেখা হয়েছে 10 পাতা, ফার্স্ট চ্যাপ্টারে 10 পাতার নোটস হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি লেখা আছে, কারবারে সামাজিক দায়িত্বের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, অর্থাৎ কারবারের যে সামাজিক দায়িত্ব, কারবারের আমরা সব পড়বো, সমস্ত ডিটেলসেই পড়বো। বলতে পারো যে কারবারের সামাজিক দায়িত্ব জিনিসটা কি, সেটা পরেই নিচেই লেখা আছে, তখন আমি বলে দিচ্ছি। সিকোয়েন্স ওয়াইজ এই কোশ্চেন গুলো আছে, তাই আমি সিকোয়েন্স ওয়াইজ করছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে কারবারের সামাজিক দায়িত্বের শ্রেণীবিভাগ করো, মানে ক্লাসিফিকেশন অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস। তো কারবারের সামাজিক দায়িত্বকে আমরা 2 ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব, আর একটা হচ্ছে তোমার বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব। কি বললাম? একটা আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব, আর একটা আভ্যন্তরীণ মানে ভিতরে, বাহ্যিক মানে বাইরে, বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব। তো কি বলেছে আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব? বলছে আভ্যন্তরীণ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারবারের সমাজের অন্তর্ভুক্ত বলা হবে। ঠিক আছে, যাদের সঙ্গে কারবার অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক আছে, বলছে আভ্যন্তরীণ কিছু ব্যক্তি, মানে কোনো কোম্পানির মধ্যে বেশ কিছু ব্যক্তি আছে, ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা কি করে কারবারের সমাজের অন্তর্ভুক্ত, সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে ইনক্লুড বা সরাসরিভাবে জড়িয়ে আছে, এবং কারবারের অস্তিত্ব ও সমৃদ্ধি যাদের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিত্বের প্রতি দায়িত্বকে বলা হয় আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব। এটা হচ্ছে কারবারের আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব। এবার রইল বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব কোনটা? আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব দেখো, কারবারের মধ্যে কারা থাকে? কারবারের মধ্যে থাকে কারবারের মালিক, ঠিক আছে, তো কর্মচারী আর ম্যানেজমেন্টের লোক। ঠিক আছে, এদের এদের কারবারের প্রতি কিছু দায়িত্ব আছে, এটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব। বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব, কারবারের বাইরে কারা থাকে? বিনিয়োগকারী থাকে, পাওনাদার থাকে, ঠিক আছে, দেনাদার থাকে, সরকার থাকে, এরা হচ্ছে বাইরের লোক। এদের কি দায়িত্ব আছে কারবারের? এটা হচ্ছে বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব। অর্থাৎ কারবারের বাইরের কিছু সংশ্লিষ্ট পক্ষের প্রতি কারবারের অনেক দায়িত্ব আছে। ঠিক আছে, কারবারের বাইরে বেশ কিছু ব্যক্তি আছে, ঠিক আছে, তাদের প্রতি কারবারের দায়িত্ব আছে। যেমন আমরা পড়বো, ধরো সরকারের প্রতি কারবারের কি দায়িত্ব, বিনিয়োগকারীদের প্রতি কারবারের কি দায়িত্ব, দেনাদারের প্রতি কারবারের কি দায়িত্ব, পাওনাদারের প্রতি কারবারের কি দায়িত্ব। ঠিক আছে, সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি দায়িত্বকে বলা হয় বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব। তাই এখানে বলেছে কারবারের সামাজিক দায়িত্ব কয় ভাগ করা যায়? একটা আভ্যন্তরীণ ক্ষেত্রের দায়িত্ব আর একটা বাহ্যিক ক্ষেত্রের দায়িত্ব। এবার বলছে কারবারের সামাজিক দায়িত্ব পালনে উৎপাদন উৎপাদন ও বন্টন ব্যবস্থার কিরূপ আধুনিকীকরণ ঘটেছে। ঠিক আছে, উৎপাদন মানে প্রোডাকশন, আর বন্টন মানে ডিস্ট্রিবিউশন, কিরকম আধুনিকীকরণ করেছে। দেশের মধ্যে, আমাদের দেশে অনেক শিল্প কারখানা আছে, যেখানে প্রথাগত পদ্ধতিতে উৎপাদন হয়। ঠিক আছে, প্রথাগত পদ্ধতি মানে ট্র্যাডিশনালি উৎপাদন হয়। ট্র্যাডিশনালি আমাদের দেশে অনেক শিল্প কারখানা আছে, যেখানে কিনা প্রথাগত পদ্ধতিতে উৎপাদন হয়, যার ফলে উৎপাদনের পরিমাণ কম হয়। এক একটা কোম্পানিতে বা কলকারখানায় যে ট্র্যাডিশনাল মানে পুরোনো দিনের নিয়মে যদি প্রোডাকশন হয়, তাহলে জেনারেলি কি হবে? উৎপাদনের পরিমাণ কম হবে, এবং দ্রব্যের গুণগত মান অনেকটা নিচু মানের হবে। ঠিক আছে, এই সমস্ত যন্ত্রপাতির পরিবর্তে, অর্থাৎ কারণ পুরোনো
পুরোনো দিনের নিয়মে যদি তুমি কোম্পানিতে প্রোডাকশন করো, তাহলে পুরোনো দিনের নিয়ম করে তখন পুরোনো যন্ত্রপাতি ইউজ করবে। আর পুরোনো যন্ত্রপাতি ইউজ করলে জেনারেলি তোমার প্রোডাকশনটা কম হবে। তাই বলছে এই সমস্ত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ও টেকনোলজি যদি তুমি ইউজ করো, তাহলে খরচা কম হবে। প্রোডাকশন করতে খরচ কম হবে এবং পণ্যের গুণগত মানও ভালো হবে। এছাড়া বন্টন ব্যবস্থা উন্নতির জন্য কি দরকার? মানে বন্টন আর ডিস্ট্রিবিউশন, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিস্ট্রিবিউশন করবো। তার জন্য সেটার উন্নতি করার জন্য কি দরকার? সড়ক ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন। এটাই বলেছে কারবারের স্বামীদারিত্ব বাড়ানো এবং বন্টন ব্যবস্থা কিভাবে আধুনিকীকরণ করেছিল। এবার বলছে জাতীয় আয় বৃদ্ধিতে মানে ন্যাশনাল ইনকাম বাড়াতে কারবারের কি ভূমিকা আছে? ন্যাশনাল ইনকাম বৃদ্ধি করতে কারবারের কি ভূমিকা আছে? দেখো ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম বলতে ধরো আজ আমার ভারতবর্ষে বহু মানুষ বসবাস করে। ধরো তোমাদের পড়াচ্ছি, পড়িয়ে যে প্রতি মাসে যে আমি একটা ইনকাম করছি, এটা কিন্তু ন্যাশনাল ইনকাম। ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছো তো? মানে কোনো কাজ করে কোনো কাজের বিনিময়ে যদি আমি অর্থ উপার্জন করতে পারি, এটাকে ন্যাশনাল ইনকাম বলে। ঠিক আছে তো? তো বলছি এখানে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলতে দেশ বা জাতির সকল সদস্যদের মোট আয়কে, আজকে তোমাদের বাড়িতে বাবা ধর চাকরি করতে যাচ্ছে, চাকরি করছে বা কেউ ব্যবসা করছে, চাকরি করুক বা ব্যবসা করুক যাই করুক, ওই কাজটা করে যে প্রতি মাসে টাকা নিয়ে আসছে ঘরে, এটাই তো জাতীয় আয়, এটাই ন্যাশনাল ইনকাম। এবার জাতীয় আয় বলতে দেশ বা জাতির সকল সদস্যদের মোট আয়কে বোঝায়। অর্থাৎ জাতীয় আয় জিনিসটা কি? জাতীয় আয় হলো সমাজের আয়। জাতীয় আয় বলতে বোঝাই যাচ্ছে আজকে যে আমি ইনকাম করছি, এটা তো আমার আয়। আমার আয় মানে দেশের। ঠিক আছে তো? এটা মাথায় রাখবে। জাতীয় আয় বলতে কি বলা হয়? জাতির আয় বা সমাজের আয়। এই আয় অর্জিত হয় উৎপাদিত কাজের ফলে। ঠিক আছে? উৎপাদিত কাজের ফলে। দেখো আমি একটা কথা বলছি। দেখো অনেকে দেখবে বিধবা ভাতা পায়, তাই না? বিধবা ভাতা পায়। তাহলে এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে? না। দেখো এমন কিছু জিনিস আছে, আয় জাতীয় আয় ধরো একটা হয় হস্তান্তর আয়। এই যে আমি যেমন বললাম বিধবা ভাতা, এটা যেমন ধরো তোমরা ধরো স্কলারশিপ পাও, এটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়ে না। ঠিক আছে? কোনো কাজ কোনো কাজ করার ফলে যদি তোমার কাছে টাকা আসে, সেটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়ে। ঠিক আছে? কোনো কিছু কাজ করার ফলে যদি তোমার কাছে টাকা আসে, তাহলে জাতীয় আয়। যেমন পড়াচ্ছি, তার বদলে টাকা আসছে, এটাকে জাতীয় আয় বলে। কিন্তু কিন্তু দেখো এমন কিছু তুমি কিছু করলেই না, তুমি কিছু করলে না, কোনো কাজ করলে না, বসে বসে টাকা পেয়ে গেলে, এটাকে জাতীয় আয় বলে না। এটাকে জাতীয় আয় বলে না। ঠিক আছে তো? এটাকে হস্তান্তর আয় বলে। তো এখানে এখানে বলেছে এই আয় অর্জিত হয় উৎপাদিত কাজের ফলে। উৎপাদিত কাজের ফলে যে আয় হয় তার একাংশ শ্রমিকরা মজুরি হিসেবে পায়, আর একাংশ মূলধন সরবরাহকারীরা সুদ হিসেবে পায়। ঠিক আছে? আর বাকিটা কারবারের মুনাফা হিসেবে ভোগ করেন। এইভাবে কারবারিগণ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন কাজে অংশগ্রহণ করে জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। তো বলেছে জাতীয় আয় বৃদ্ধিতে কারবারের ভূমিকাটা কি? তো যেটা বললাম প্রথমে লিখবো জাতীয় আয় কাকে বলে। বললাম যে না, জাতীয় আয় বলতে দেশের দেশের জনগণ বা দেশের সদস্যের মোট আয়কে বোঝায়। অর্থাৎ জাতীয় আয় হলো সমাজের আয়। এই আয় অর্জিত হয় উৎপাদিত কাজের ফলে। এই আয় অর্জিত হয় উৎপাদিত কাজ। তুমি যে কাজগুলো করছো, এর ফলে তোমার জাতীয় আয়টা উৎপাদিত হয়। আর যত টাকা জাতীয় আয় হলো, হয় না? যত টাকা আয় হলো, তার একাংশ শ্রমিকরা পাবে, লেবাররা মজুরি পায়। একটা পার্ট লেবাররা মজুরি পায়। ঠিক আছে তো? একটা পার্ট মানে যারা বিজনেসে ক্যাপিটাল দেয়, বিজনেস করতে গেলে যারা ক্যাপিটাল দেয়, তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়। ঠিক আছে? আর বাকি পার্টটা বিজনেসের মুনাফা। এইভাবে বিজনেসম্যানরা বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন কাজে অংশগ্রহণ করে, উৎপাদন কাজে পার্টিসিপেট করে জাতীয় আয় বাড়াতে সাহায্য করে। এবার পড়বো ৪ নম্বর কোশ্চেন পড়বো কারবারের কারবারের তোম কারবারের পরিবেশ, কারবারি পরিবেশ। পরিবেশ তো বুঝতেই পারছো এনভায়রনমেন্ট কাকে বলে। ঠিক আছে? কারবারি পরিবেশ আছে, কারবারের আভ্যন্তরীণ পরিবেশ আর কারবারের বাহ্যিক পরিবেশ। ঠিক আছে? কারবারের কিছু আভ্যন্তরীণ পরিবেশ পড়বো আর কারবারের বাহ্যিক পরিবেশ পড়বো।
তো কারবারের আভ্যন্তরীণ পরিবেশ বলতে কি বোঝায়? বলছে কারবারি সংস্থা মানে ধরো কোম্পানি যেকোনো বিজনেস একটা কারবারি সংস্থা, প্রতিষ্ঠান, কারবারি প্রতিষ্ঠান। কারবারি প্রতিষ্ঠানের মধ্যে যেসব উপাদান, যে সমস্ত কারবারি প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের প্রভাব বিস্তার করে, তাহলে এখানে কি বলেছে? আভ্যন্তরীণ পরিবেশ যেহেতু বলেছে তাই লিখেছে এখানে অভ্যন্তর, অভ্যন্তর। তাহলে আমাকে যদি বলে আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে আর বাহ্যিক পরিবেশ? আভ্যন্তরীণ পরিবেশ হলে কারবারি প্রতিষ্ঠানের মধ্যে আর বাহ্যিক পরিবেশ হলে কারবারি প্রতিষ্ঠানের বাইরে। তাই বলছে কারবারি প্রতিষ্ঠানের মধ্যে যেসব উপাদান কারবারি প্রতিষ্ঠানের মধ্যে যেসব উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আর বাহ্যিক পরিবেশ কারবারি পরিবেশের বাইরে মানে কারবারি প্রতিষ্ঠানের বাইরে যে সমস্ত উপাদান কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে তাকে বাহ্যিক পরিবেশ বলে। আভ্যন্তরীণ পরিবেশ হলে কারবারি প্রতিষ্ঠানের মধ্যে আর বাহ্যিক পরিবেশ হলে কারবারি প্রতিষ্ঠানের বাইরে। এই বলেছে। যেমন আভ্যন্তরীণ পরিবেশের উদাহরণটা কি দিয়েছে? শ্রমিক কর্মচারী, ঠিক আছে? শ্রমিক কর্মচারীদের কর্মক্ষমতা ও কর্মকুশলতা, ভালো ব্যবস্থাপনা, কারবারের সাংগঠনিক পরিকাঠামো, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ঠিক আছে? তাহলে এইগুলো বলেছে শ্রমিক কর্মচারীদের কর্মক্ষমতা, কর্মকুশলতা, ভালো ব্যবস্থাপনা, কারবারের সাংগঠনিক পরিকাঠামো, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার। একটা বিজনেসে মানে যেটা বলছে একটা প্রতিষ্ঠানের শিল্প ব্যবসা বাণিজ্য এইগুলি উন্নতি করার জন্য কি প্রয়োজন? ভালো কর্মী মানে কুশলী কর্মী, ঠিক আছে? বুদ্ধিদীপ্ত কর্মী, দক্ষ কারিগর, পরিচালক, প্রযুক্তিবিদ, ঠিক আছে? প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিশেষজ্ঞ। তাই বলছে শিল্প ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য কি দরকার? শিল্প ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য কম্পিউটার এক্সপার্ট দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রযুক্তিবিদ দরকার, পরিচালক দরকার, দক্ষ কারিগর দরকার, এইগুলো সবাইকে দরকার, ঠিক আছে? শিল্প ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য যে সকল দেশে এরকম লোক পাওয়া যায়, এরকম দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তি খুব সহজেই পাওয়া যায় যে সমস্ত দেশে। ঠিক আছে? যেখানে খুব সহজে পাওয়া যায় সেখানে কারবারটা স্থাপন করা মানে কারবার স্থাপন করা, প্রতিষ্ঠা করা এবং কারবারটাকে আরো বৃদ্ধি করা সহজ হয়। ফলে সকলের সম্মিলিত কর্মপ্রচেষ্টা কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এইভাবেই হচ্ছে তাহলে প্রথমে পড়লে তুমি কারবারের আভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে। এবার কারবারের আভ্যন্তরীণ পরিবেশের প্রভাবটা কি? আভ্যন্তরীণ পরিবেশের প্রভাবটা কি? তাহলে তো জানতে হবে আভ্যন্তরীণ পরিবেশের উদাহরণটা। ঠিক আছে তো? এবার যেই সমস্ত দেশে এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যায়, সেই সমস্ত দেশে বিজনেস স্থাপন করা, বিজনেসের বৃদ্ধি করা অনেক সুবিধা। ঠিক আছে? বা বলতে পারো অনেক সহজ হয়। এবার বাহ্যিক পরিবেশ কাকে বলে আগেই বললাম। এর উদাহরণ কি? বাহ্যিক পরিবেশের উপর কি পড়ছে? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। তাহলে কি বললাম? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? মানুষ দ্বারা সৃষ্টি হয় না। প্রাকৃতিক পরিবেশ মানুষের দ্বারা, তুমি জানো তো প্রাকৃতিক পরিবেশ ভূ-প্রকৃতি, জলবায়ু, তোমার বলছে মালভূমি, সমভূমি, এইগুলো মানুষ দ্বারা সৃষ্টি হয় না। মানে প্রাকৃতিক পরিবেশ কখনো মানুষ দ্বারা সৃষ্টি হয় না। কোনো একটি দেশের প্রাকৃতিক পরিবেশ তার কারবারের উপর প্রভাব বিস্তার করে। কোনো একটা দেশের প্রাকৃতিক পরিবেশ তার বিজনেসের উপর অবশ্যই প্রভাব বিস্তার করে। তুমি তুমি এমন একটা জায়গায় দোকান খুলেছো, দেখতে হবে তার পরিবেশটা কি, তার প্রকৃতি কেমন তার উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। ঠিক আছে তো? যেমন বলেছে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র, এই দেশের উন্নতির মূলে রয়েছে কি? অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ইউএসএ যে দেশটা, এই দেশের উন্নতির পেছনে কি রয়েছে? অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। ওই দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এবং অনুকূল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ। আমাদের দেশে কিন্তু একটা কলকারখানা খুলতে গেলে রাজনৈতিক কারণ আমাদের রাজনৈতিক পরিবেশ খুব একটা ভালো নয়। ঠিক আছে? সুতরাং খুব সহজে কিন্তু কোনো কোম্পানি খোলা খুব একটা সহজে যায় না। কারণ রাজনৈতিক পরিবেশ খুব একটা উন্নত নয়। তো এটা হচ্ছে বাহ্যিক পরিবেশ।
5 নম্বর হলো 6 নম্বর কোশ্চেন, কারবারি পরিবেশের অনুকূল অবস্থা। ঠিক আছে, কারবারি পরিবেশের, দেখো কারবারি পরিবেশের কিছু অনুকূল অবস্থা থাকে আর প্রতিকূল। অনুকূল অবস্থা মানে বিজনেসের পক্ষে যাবে আর ফেভারে যাবে, বিজনেসের ফেভারে যাবে। প্রতিকূল মানে বিজনেসের ফেভারে যাবে না। ঠিক আছে, প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা, প্রতিকূল অবস্থা। তো কারবারের অর্থনৈতিক পরিবেশের অনুকূল অবস্থাগুলো কি আছে? বলছে আর্থিক নীতি। আর্থিক নীতিকে ইংরেজিতে বলি আমরা মনিটারি পলিসি। আর্থিক নীতি উদার হলে, মানে তোমার দেশের আর্থিক নীতি যদি খুব ভালো হয়, খুব যদি ভালো হয়, তাহলে কি হবে? ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। ফলে অনুকূল কারবারি পরিবেশ গড়ে ওঠে। আর ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় তাহলে অনুকূল, বলছে এটাই হচ্ছে তোমার অনুকূল কারবারি পরিবেশ গড়ে ওঠে। সরকারের নীতি, সরকারের নিয়ম কানুন, ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা, এইগুলো হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? সরকারি নীতি, নিয়ম কানুন আর অর্থনৈতিক ব্যবস্থা, এইগুলো হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। বলছে ধনতান্ত্রিক ও দেখো ইকোনমিক্সে আমরা এগুলো পড়েছি। ইকোনমিক্সে ফার্স্ট সেমেই ছিল যে আমরা বেসিক্যালি ওয়ার্ল্ডে তিন রকমের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। 3 রকমের অর্থ ব্যবস্থা দেখা যায়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে মিশ্র, আর একটা হচ্ছে ধনতান্ত্রিক। যেমন আমরা আমাদের দেশে কোন অর্থ ব্যবস্থা পরিলক্ষিত হয়? আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা। কেন মিশ্র পরিলক্ষিত হয়? কারণ আমাদের দেশে যে অর্থনীতি, সেখানে সরকারি উদ্যোগও দেখা যায়, আবার বেসরকারি উদ্যোগও লক্ষ্য করা যায়। তাই আমাদের দেশের অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা। তো বলছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কারবারি পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, কানাডা, জাপান, জার্মানি প্রভৃতি দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। ওই সমস্ত দেশে ব্যক্তিগত উদ্যোগের সুযোগ থাকায় বেসরকারি ক্ষেত্রে বৃহদায়তন কারবার গড়ে উঠেছে। ঠিক আছে, এটা হচ্ছে কারবারের অর্থনৈতিক পরিবেশ। এখানে বলেছিল যে কারবারের যে অর্থনৈতিক পরিবেশ আছে তার অনুকূল অবস্থা। তেমনি এখানে এই কোশ্চেনটা বলেনি কারবারের অর্থনৈতিক পরিবেশের অনুকূল অবস্থা মানে ভালো দিকগুলো মানে ভালো, কিন্তু কারবারের পরিবেশের কিছু প্রতিকূল ব্যবস্থাও হয়। সেই প্রতিকূল ব্যবস্থাটা কি? যেমন ধরো চীন, কিউবা, ঠিক আছে, কি বললাম? চীন একটা দেশ, কিউবা, রোমানিয়া এক একটা দেশ। ঠিক আছে, এই সমস্ত দেশে কি অর্থ ব্যবস্থা পরিলক্ষিত হয় জানো? আমি যে এখানে উদাহরণগুলো বললাম কোন কোন দেশ বললাম? এখানে বললাম ইউএসএ, গ্রেট ব্রিটেন, কানাডা, জাপান, জার্মানি, এই সমস্ত দেশে কি অর্থ ব্যবস্থা দেখা যায়? ধনতান্ত্রিক। ঠিক আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখা যায়। কিন্তু চীন, রোমানিয়া, কিউবা, এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখা যায়, সমাজতান্ত্রিক। তাই এই সমস্ত দেশে বেসরকারি উদ্যোগে কোনো বৃহত্তর কারবার গড়ে ওঠার সুযোগ নেই। ঠিক আছে, এই সমস্ত দেশে কোনো বৃহদায়তন কারবার গড়ে ওঠার সুযোগ নেই। এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের প্রতিকূল অবস্থা। অনুকূল অবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থাকবে, আর প্রতিকূল ব্যবস্থায় সমাজতান্ত্রিক থাকবে। এবার বলছে বিজনেসে যে প্ল্যানিং করা হয় না, বিজনেসের প্ল্যানিং এর ইম্পর্টেন্সটা কি, প্ল্যানিং এর গুরুত্বটা কি? বিজনেসের পরিকল্পনা যেগুলো করা হয় তার গুরুত্ব কি? প্ল্যানিং, প্ল্যানিং যদি না থাকে তাহলে কোনো কাজ সফল, তুমি যে কোনো কাজ করো না কেন তোমাকে একটা প্ল্যানিং অবশ্যই করে নাও। তুমি যদি প্ল্যানিং না করো তাহলে কোনো কাজ কখনোই সাকসেস হতে পারে না। ঠিক আছে, কারবারের ক্ষেত্রে প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, কি পণ্য উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে, ঠিক আছে, কোথায় উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে ইত্যাদি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো পরিবার। ঠিক আছে, আর
পরিকল্পনা না থাকলে কোনো কাজ সফল হতে পারবে না। তুমি আজকে যা কাজ করো না কেন, তুমি অবশ্যই নিজস্ব কিছু না কিছু একটু প্ল্যানিং করে এগোচ্ছ। তো প্ল্যানিং যদি তুমি ঠিক করে না করো, তাহলে কখন কোনো কাজ সফল হতে পারবে, সাকসেস হতে পারবে না। তো বলছে বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত এবং সুনিশ্চিত পরিকল্পনা হলো কারবারের করলে চাবিকাঠি। ঠিক আছে? একটা কারবার, একটা বিজনেসের যে সাকসেস হবে না, তার কি কোনটা কি? বিজনেস সাকসেস হওয়ার কি কোনটা? দেখো, এই যে তুমি যে প্ল্যানিংটা করবে, সেই প্ল্যানিংটা কি হবে? বাস্তবসম্মত হতে হবে, সায়েন্টিফিক হতে হবে এবং সুনিশ্চিত হতে হবে। ফলে দ্রব্য সামগ্রীর বাজার দর, তারপর ক্রেতাদের চাহিদা, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি বিষয় সম্পর্কে কারবারিকে সঠিক পরিকল্পনা রচনা করতে হয়। আজকে ধরো আমি কোনো একটা বিজনেস করছি, আমি যেই প্রোডাক্টের বিজনেস করছি, আমার মার্কেটে সেই দ্রব্যের চাহিদাটা বুঝতে হবে কি আছে। অর্থাৎ মার্কেটে যে সমস্ত কাস্টমার, ধরো আমি যেই প্রোডাক্টটার বিজনেস করছি, দেখতে হবে মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে, মার্কেটে ওই মার্কেটের ভ্যালুটা কি, প্রাইসটা কি আছে, ক্রেতারা মানে যারা কনজিউমার বা ক্রেতা, ওদের চাহিদাটা কেমন। ঠিক আছে? হ্যালো, বলো। ওবিএস, ওবিএস। হ্যাঁ, ওবিএস। হ্যাঁ, হ্যাঁ। হুম। ঠিক আছে। যেটা বলছিলাম, হ্যাঁ, ফলে দ্রব্য সামগ্রীর বাজার দর, ক্রেতাদের চাহিদা, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিজনেসম্যানকে, ঠিক আছে, একটা ঠিকঠাক মানে সঠিক প্ল্যানিং তৈরি করতে হবে। এটাই হচ্ছে প্ল্যানিং এর গুণ। নরমাল ব্যাপার। একটা যেকোনো বিজনেসে প্ল্যানিং করতেই হবে। প্ল্যানিং যদি সাকসেস না হয়, ঠিক আছে? তাহলে তোমার সেই বিজনেস কখনো ডেভেলপ করতে পারবে না। যেকোনো বিজনেসকে ডেভেলপ করতে গেলে তোমাকে প্ল্যানিং করতে হবে, এবং প্ল্যানিং শুধু করলে হবে না, ঠিকঠাক প্ল্যানিং করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে বিজনেসে প্ল্যানিং এর গুরুত্ব। এবার বলেছে, এর পরের কোশ্চেনটা বলেছে, ঠিক আছে? কোন বিজনেসে মালিক আর কর্মচারী, একটা যেকোনো বিজনেসে মালিক যেমন থাকে, তেমনি কর্মচারীও থাকে, জানো? একটা বিজনেস ডেভেলপ করতে গেলে, বিজনেস ভালো করতে গেলে মালিক আর কর্মচারীর মধ্যে একটা ভালো সম্পর্ক হতে হয়। মালিক আর কর্মচারীর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক হতে হয়। তাই বলছি, কোন বিজনেসে মালিক আর কর্মচারীর মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে না, তাহলে বিজনেস হুহু করে বেরিয়ে যাবে, মানে করে উঠবে, মানে ডেভেলপ করবে বিজনেস। আর মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক যত খারাপ হবে, বিজনেস যত ডাউনফল করবে, বিজনেসের তত ক্ষতি হবে। তাই বলছি মালিক আর কর্মচারীর মধ্যে ভালো সম্পর্ক কি এফেক্ট ফেলে বিজনেসে? বলছে শ্রমিক ও কর্মচারীরা কারবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? শ্রমিক মানে যারা কোম্পানিতে লেবার বলো, মানে ওয়ার্কার বলো, বা ধরো এমপ্লয়ি বলো, এরাই কিন্তু বিজনেসের মেইন ভূমিকা পালন করে থাকে। এক কথায় শ্রমিক ও কর্মচারীরাই হলো কারবারের স্তম্ভ, মানে কারবারের পিলার। একটা বিজনেসের পিলারই হচ্ছে তোমার শ্রমিক আর কর্মচারী। অর্থাৎ মালিক এবং কর্মচারীর সম্পর্ক, ঠিক আছে, কারবারের সাফল্য লাভের অন্যতম উপায়। বিজনেস সাকসেস হতে গেলে, একটা বিজনেস সাকসেস হতে গেলে মেইন কি লাগবে? মালিক আর কর্মচারীর সম্পর্ক। ঠিক আছে? মানে একটা বিজনেস সাকসেসের অন্যতম উপাদান কি? মালিক কর্মচারী সম্পর্ক।
ছোট ছোট কারবারি প্রতিষ্ঠানে কর্মচারীর সংখ্যা কম। ছোট ছোট কোম্পানিতে কি হয় জানো? মালিক মানে শ্রমিক, কর্মচারী, ঠিক আছে? কর্মচারীদের সংখ্যা অনেক কম থাকে বলে মালিককে অনেক কাজই দেখাশোনা করতে হয়। মানে তা তুমি যেকোনো দেখো, তোমাদের নিশ্চয়ই বাড়িতে কারোর ব্যবসা থাকতে পারে। কারোর যদি ব্যবসা থাকে, সেখানে ব্যবসাটা যদি ছোট হয়, তাহলে তো তোমার ওখানে স্টাফের পরিমাণ খুব কম থাকে, তাই না? একদমই কম থাকে বা থাকেই না বলতে পারো। ঠিক আছে? তাহলে সেখানে মালিককেই তো অর্ধেক কাজ দেখাশোনা করতে হয়, তাই না? যেমন ধরো, অনেক রকমের বলা যায়, ধরো একটা কোম্পানি, একটা ছোট কোম্পানি। তো ছোট কোম্পানি কখনো অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে? অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে? অ্যাকাউন্টেন্ট তো থাকে বড়, বড় কোম্পানিতে। ছোট কোম্পানি কি করে অ্যাকাউন্টেন্ট রাখবে? ধরো একটা অ্যাকাউন্টেন্টকে রাখতে গেলে মাস গেলে ১০,০০০ ১২,০০০ টাকা করে মাইনে দিতে হয়। কোম্পানিতে ছোট, তাহলে কি করে ১০,০০০ টাকা মাইনা দেবে? তো সেক্ষেত্রে মালিককেই সমস্ত কাজ দেখাশোনা করতে হয়। এরকম অনেক আছে। তো বলছি, ছোট, ছোট কোম্পানিতে কি হয়? কর্মচারীর সংখ্যা কম থাকায় মালিককে অনেক কাজ দেখাশোনা করতে হয়। ফলে উভয় পক্ষের মধ্যে সংযোগগত দূরত্ব সৃষ্টি হয় না। সেক্ষেত্রে কিন্তু খুব একটা ডিসট্যান্স তৈরি হয় না। কিন্তু বড়, বড় কোম্পানিতে অনেক কর্মচারী কাজ করে, অনেক ওয়ার্কার মানে অনেক শ্রমিক কাজ করে। ঠিক আছে? তাহলে এরকম অনেক কাজ করার ফলে প্রত্যেক কর্মীর সঙ্গে মালিকের প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। ফলে এই সমস্ত প্রতিষ্ঠানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কারবারের সাফল্য আনতে গেলে মালিক আর কর্মচারীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতেই হবে। তার মানে এটাও তুমি বুঝতে পারলে, একটা বিজনেস উন্নতি করা, বিজনেস ডেভেলপ করতে গেলে কি দরকার? মালিক আর কর্মচারীর মধ্যে সবসময় ভালো সম্পর্ক রাখতে হবে। মালিক আর কর্মচারীর মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, সেই বিজনেস কখনোই দাঁড়াতে পারবে না। এবার বলছে, কারবারি নীতির ওপর সরকারি আইন কতটা প্রভাব ফেলে? ঠিক আছে? কারবারি নীতির ওপর গভর্নমেন্টের যে আইন কতটা প্রভাব ফেলে? তো বলছে, কারবারের বেআইনি কাজকর্ম বন্ধ করতে সরকার কয়েকটি আইন প্রচলন করেছে। ঠিক আছে? বিজনেসে অনেক বেআইনি ইলিগাল কাজ হতে পারে। সেই কাজগুলো বন্ধ করার জন্য গভর্নমেন্ট বেশ কিছু আইন নিয়ে এসছে। যেমন ক্রেতা সুরক্ষা আইন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে? তুমি ধরো আ তুমি ধরো কোনো একটা জিনিস কিনেছো, কোনো দোকান থেকে জিনিস কিনেছো, কিন্তু তুমি ঠকে যাও। ঠিক আছে? বা তোমাকে বাজে গুডস দেয়, তাহলে কি হবে? তুমি কনজিউমার প্রোটেকশন এ তুমি এখানে কিন্তু তুমি জানাতে পারো। তুমি জানাতে পারো এই কথাগুলো। ঠিক আছে তো? তাই বলছে, এটা একটা আইন। ক্রেতা সুরক্ষা আইন, ক্রেতাদের সুরক্ষা করার জন্য। ঠিক আছে? ক্রেতা সুরক্ষা একটা আইন আছে 1986 এ। ২ নম্বর, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955। ঠিক আছে? আরেকটা আইন কি? প্রিভেনশন অফ ফুড, ঠিক আছে? প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টেশন অ্যাক্ট 1976, অর্থাৎ খাদ্যে ভেজাল ও প্রতিরোধ আইন। ঠিক আছে? ভেজাল খাদ্য দিচ্ছে, তার জন্য একটা আইন আছে। আর হচ্ছে, বলছে পণ্যে ভেজাল মেশানো, মজুতদারি মানে কালোবাজারি, মানে মজুতদারি মানে অনেক কিছু মাল স্টক করে রাখা, তারপর কালোবাজারি বন্ধ করার জন্য সরকার আইন প্রণয়ন করে থাকে। এইরূপ আইন কারবারি নীতিবোধের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। তাই বলছে, কারবার মানে ইল্লিগাল বিজনেস, মানে বিজনেস অনেকে ইল্লিগাল কাজ করে। সেই কাজগুলো বন্ধ করার জন্য সরকার কয়েকটা আইন প্রণয়ন করেছে। কি বললাম? একটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955, আরেকটা কি বললাম? প্রিভেনশন অ্যান্ড ফুড অ্যাক্ট তোমার 1976। ঠিক আছে?
আচ্ছা, এবার ৩ নম্বরের বেশ কিছু কোয়েশ্চেন গুলো পড়বো। ২ নম্বরের কোয়েশ্চেন গুলো পড়বো, ৩ নম্বরের কোয়েশ্চেন গুলো পড়বো। বলছে কারবারের সামাজিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। কারবারের কিছু সামাজিক দায়িত্ব আছে। যেটা আমি ১ম এই বললাম যে কারবারের সামাজিক দায়িত্ব জিনিসটা কি আমি একটু পরে পড়ছি। এবার দেখো ৩ নম্বরের কোয়েশ্চেন লেখা আছে কারবারের সামাজিক দায়িত্ব। কি বলছে? বলছে মানুষের অভাব পূরণের জন্যই কি হয় কারবার সৃষ্টি হয়। কারবারি হলে কারবারি মানে বিজনেসম্যান হলো কি সমাজেরই লোক, সোসাইটিরই একজন লোক। তাই কারবারিকে তার ব্যক্তিগত স্বার্থকে সমাজের বৃহত্তর স্বার্থের সঙ্গে যুক্ত করে দেখতে হবে। যেকোনো প্রকারে মানুষের অভাব পূরণ বা মুনাফা অর্জনের প্রবৃত্তি নিয়ে কারবার পরিচালনা করলে সেই কারবার কখনোই স্থায়ী হতে পারে না। ঠিক আছে তো? বলছে কি এই লাইনটা খুব ভাইটাল লাইন। কি বলছে? যেকোনো প্রকারে মানুষের অভাব পূরণ বা মুনাফা অর্জনের জন্য, ঠিক আছে? মুনাফা অর্জনের এই প্রবৃত্তিটা নিয়ে তুমি যদি বিজনেস করো তাহলে সেই কারবার কখনো স্থায়ী হবে না। মানে যেকোনো হয়তো মানুষের অভাব আছে সেই যেকোনো মানুষের অভাব পূরণ করবে বা তোমার টার্গেট আছে শুধু মুনাফা প্রফিট করবো। তো এরকম টেন্ডেন্সি থাকলে তোমার কিন্তু বিজনেস খুব একটা বেশি দিন চলবে না। ঠিক আছে? তবে মুনাফা বৃদ্ধির চেষ্টার মধ্য দিয়ে যে কোনো কারবার সমাজ কল্যাণে অনেক বেশি সাহায্য করতে পারে। সমাজে গ্রহণযোগ্য ও সাধারণভাবে স্বীকৃত রীতিনীতি মেনে এবং সামাজিক স্বার্থ ক্ষুণ্ণ না করে, ঠিক আছে, কারবারি কার্যকলাপ পরিচালনা করাকে কারবারের সামাজিক দায়িত্ব বলে। সহজভাবে দেখো, সহজভাবে কি বলেছে? কারবারিদের কর্তব্য হলো সামাজিক মূল্যবোধ ও উদ্দেশ্য সাধন করতে প্রযুক্ত নীতি, সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা। মানে বিজনেসম্যানদের ডিউটিটা কি? সামাজিক মূল্যবোধ ও উদ্দেশ্য সাধন করতে উপযুক্ত নীতি, সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা। কারবারিদের এই কর্তব্যগুলি হলো কারবারের সামাজিক দায়িত্ব। কারবারিদের কর্তব্য পালনের মাধ্যমে কারবার স্থায়ী এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। কেবল মুনাফার দিকে নজর দিলে কারবার কখনো বেশি দিন চলতে পারবে না। সুতরাং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার উপর কারবারের অস্তিত্ব নির্ভরশীল। তাই কারবারের সামাজিক দায়িত্ব বলতে বোঝায় এমন এক সমাজ দর্শনকে যেখানে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বৃহত্তর স্বাস্থ্য গোষ্ঠীর ওপর এর প্রভাব সম্পর্কে সজাগ থেকে কারবারিরা সমাজের মঙ্গলের জন্য সক্রিয়ভাবে অর্থনৈতিক কার্যকলাপে যুক্ত থাকে। যেমন ধরো আমি তোমাকে বেশ কিছু উদাহরণ দিচ্ছি। যদি কারবারের সামাজিক দায়িত্ব সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, এমনি মোটামুটি বোঝাই যায় যে বিজনেসের কি কি দায়িত্ব আছে। যেমন ধরো টিসকো একটা কোম্পানি, ঠিক আছে? হ্যাঁ, টিসকো, টাটা স্টিল। যেমন টিসকো কি করেছে? টিসকো করেছে হচ্ছে টাটা স্টিল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি গঠন করেছে। টিসকো টিসকো হচ্ছে টিসকো কি তৈরি করেছে? টিসকো হচ্ছে একটা কোম্পানি। হ্যাঁ, টিসকো টিসকো একটা কোম্পানি। এ কি করেছে? টিএসআরডিএস এ একটা জিনিস তৈরি করেছে। টিএসআরডিএস তৈরি করেছে। টিএসআরডিএস তৈরি করেছে, যেটা বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশের ৬০০টা গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ শুরু করে। তার মানে টিসকো এটা তৈরি করে দিয়েছে। এটা তৈরি করার ফলে কি হচ্ছে? বিহার, উড়িষ্যা আর মধ্যপ্রদেশের ৬০০টা গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ হয়েছে। তারপর ব্রুক বন্ড পশু কল্যাণের ক্ষেত্রে এর কাজ করছে। পেপসি খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে। ঠিক আছে? মাইক্রোসফট কর্পোরেশন ভারতে এইডস নিয়ন্ত্রণের জন্য ১০ লাখ মিলিয়ন ডলার দান করেছে। ঠিক আছে? মাইক্রোসফট কর্পোরেশন, ঠিক আছে? মাইক্রোসফট কর্পোরেশন
ভারতে এডস নিয়ন্ত্রণ, এডসটাকে কন্ট্রোল করার জন্য $10 লাখ মিলিয়ন দান করে দিল। মানে কি, এটা তো ও তো বিজনেস নাও দান করতে পারতো। তো সমাজের জন্য বিজনেস, সমাজের জন্য কিছু কাজ করেছে, ঠিক আছে? তারপর প্রতি 4 খানা ক্লাসমেট খাতা, ক্লাসমেট খাতা তো বিভিন্ন কোম্পানি খাতা অনেকে ইউজ করে, পায়োনিয়ার ইউজ করে, ক্লাসমেট খুব দামি খাতা। তো বলছে প্রতি 4টি ক্লাসমেট খাতা বিক্রির জন্য আইটিসি গ্রাম উন্নয়ন উদ্যোগে ৳1 দান করে, গ্রামের উন্নতির জন্য ৳1 দান করে, যা গ্রামে প্রাথমিক শিক্ষায় সাহায্য করে। তাহলে বুঝতে পারলে কারবারের সামাজিক দায়িত্ব কি? এইগুলো হচ্ছে কারবারের বেশ কিছু সামাজিক দায়িত্ব, ঠিক আছে? কারবারের যে সামাজিক এই সমস্ত কাজ করে, টিসকো এই কাজ করেছে, তারপর হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন এই করেছে, ভারতবর্ষে এডসটাকে নিয়ন্ত্রণ করার জন্য এত টাকা দান করছে। তারপর পেপসি ক্রিকেট খেলার ডেভেলপমেন্টের জন্য, মানে খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করছে, ঠিক আছে তো? তারপর ক্লাসমেট, প্রতি 4 খানা ক্লাসমেট খাতা বিক্রি করলে আইটিসি গ্রাম উন্নয়নের জন্য ৳1 প্রদান করে। তো এইগুলো হচ্ছে কারবারের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। বলছে কারবারের সামাজিক দায়িত্ব কিরকম হওয়া উচিত, ঠিক আছে? কারবারের সামাজিক দায়িত্ব কিরকম হওয়া উচিত? দেখো, তোমার পরীক্ষায় 3 নাম্বার দেবে, তুমি 3টে পয়েন্টই লিখবে। 3টে পয়েন্টের বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? বলছে কারবারের সামাজিক দায়িত্ব কেমন হওয়া উচিত। প্রথম পয়েন্ট বলেছে, দেখো কি লিখেছে, 3টে পয়েন্ট লিখেছে। একটা, কর্মসংস্থানের ব্যবস্থা কারবারের সাময়িক দায়িত্ব এরকম হওয়া উচিত। দেখো, ধরো টাটা কোম্পানি নাম তো শুনেইছো, রিলায়েন্স কোম্পানি, এদের কি উচিত? এদেরই তো এগিয়ে আসা উচিত যে চাকরির ব্যবস্থা করে দেওয়ার, তাই না? এই যে বড় বড় কোম্পানি এর সমাজের প্রতি কেমন দায়িত্ব থাকতে হবে, যে ও চাকরির ব্যবস্থা করে দেবে, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। তো এখানে বলছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, ঠিক আছে তো? শিল্প ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে, ঠিক আছে? শিল্প ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে কারবার কর্মসংস্থানের ব্যবস্থা করে, ঠিক আছে তো? শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি করে বিজনেস কি করবে? কর্মসংস্থান, চাকরি বাকরি, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে। ফলে তোমার দেশে কি হবে? বেকার হ্রাস পাবে, ঠিক আছে? বেকারের সংখ্যা কমে যাবে এবং জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নতি করবে। তাহলে এটা একটা পয়েন্ট তুমি দেখতে পারলে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, একটা বললাম কর্মসংস্থান ব্যবস্থা করবে, একটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করবে। বাণিজ্যের উদ্দেশ্য কি? দ্রব্য ও সেবা বিনিময়ের কাজে নিযুক্ত থাকা। বাণিজ্য মানে কমার্স, ঠিক আছে? কমার্স কি করবে? কমার্সের মেইন উদ্দেশ্য দ্রব্য ও সেবা, মানে গুডস এন্ড সার্ভিস, এগুলো বিনিময়ের কাজে, মানে এক্সচেঞ্জের কাজে নিযুক্ত থাকে। আর ব্যবসার কাজ কি? ক্রয় বিক্রয় করা। বাণিজ্যের একটা করে কাজ, আবার ব্যবসার একটা করে কাজ। বাণিজ্য কি করে? বাণিজ্য করে হচ্ছে দ্রব্য সেবাটাকে বিনিময় করে, আর ব্যবসা কি করে? কেনা বেচা করে, ঠিক আছে? পারচেজ সেল করবে। উভয়ের কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, ঠিক আছে, দুজনের কাজ, ব্যবসা ও বাণিজ্যের দুজনের কাজটাকে ভালোভাবে সম্পন্ন করার জন্য বিজনেসকে কি করতে হবে? ব্যক্তিগত, স্থানগত, সময়গত ও ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করতে হয়, ঠিক আছে তো? এই উদ্দেশ্যে ব্যবসা ও বাণিজ্যের সম্প্রসারণ প্রয়োজন। কারবার ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে উৎপাদন ও ব্যবহারের পরিমাণের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। তাহলে কি বললাম? ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। অনেক পয়েন্ট আছে, এই দুটো এটা পয়েন্ট বললাম, দুটো পয়েন্ট হলো। তারপর যে শিল্প স্থাপন ও প্রসার, শিল্প স্থাপন ও প্রসার, তো কি বলছে? পণ্য সামগ্রী বা সেবার উৎপাদনের জন্য প্রয়োজন, ঠিক আছে? পণ্য সামগ্রী বা সেবার উৎপাদনের জন্য তোমার কি প্রয়োজন? তোমার শিল্প কারখানা স্থাপন ও তাদের সম্প্রসারণ। মানে নতুন তুমি পণ্য তৈরি করবে, গুডস তৈরি করবে, ঠিক আছে? এই নতুন গুডস তৈরি করার জন্য কি দরকার? সেটা তোমার কলকারখানা তৈরি করতে হবে, ঠিক আছে? এবং তাকে সম্প্রসারণ করতে হবে। এই উদ্দেশ্যে শুধু ভোগ্যদ্রব্য উৎপাদনের কারখানা করলেই চলবে না। মূলধন জাতীয় দ্রব্য উৎপাদনকারীও করতে, মানে শুধু যেইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই জাতীয় কারখানা করলেই চলবে না, ঠিক আছে তো? তোমার মূলধন জাতীয় দ্রব্য যেমন মেশিনারি, ঠিক আছে? এই জাতীয় কারখানাও, মানে মেশিন তৈরি হয় এরকম কারখানাও তোমাকে তৈরি করতে হবে। তো 3টে পয়েন্ট, ঠিক আছে? 3টে পয়েন্ট বললাম। এবার তোমরা যে বই কিনেছো, ও তো বইয়ের মধ্যে তো আরো এক্সট্রা পয়েন্ট আছে। তো এই 3টে পয়েন্টের মধ্যে যদি কোনো পয়েন্ট কঠিন লাগে তাহলে সেই পয়েন্টটাকে তুমি এভয়েড করবে। যেই পয়েন্ট বলতে সোজা, আরো তো সোজা পয়েন্ট লেখা আছে, সেই পয়েন্টে ধরো, যেমন কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম, তোমাকে বললাম জনহিতকর কাজে সাহায্য করা। এটাও তো কারবার সামাজিক দায়িত্ব, না?
জনহিতকর কাজ, জনহিতকর কাজ মানে মানে পাবলিকের জন্য বেশ কিছু কাজ করে। যেমন আমি তোমাকে বললাম তোমার ক্লাসমেটের প্রতি ৪ টে খাতা বিক্রি করার জন্য আইটিসি কোম্পানি কি করে? গ্রামের উন্নতির জন্য ১ টাকা করে দান করে। এটা একটা সামাজিক দায়িত্ব তুমি বলতে পারো। তাই না? এটা হচ্ছে জনহিতকর কাজে সাহায্য করা। জনহিতকর কাজে সাহায্য করা তো কি বলছে তো মানে একটা কোম্পানি যত টাকা মুনাফা অর্জন করবে তার একটা পোরশন, ঠিক আছে? জনহিতকর কাজে, জনহিতকর মানে পাবলিকের জন্য আ খরচা করবে। আর এরকম তো অনেকেই করে থাকে। বর্তমানে প্রতিটা কোম্পানি, ঠিক আছে? বর্তমানে মানে মেক্সিমাম বড়, বড় কোম্পানি কি করে? তাদের আগের বছর মানে ট্যাক্সের ভাষায় বলা হয় প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছর। পূর্ববর্তী ব তাদের পূর্ববর্তী ৩ বছরে মানে বড়, বড় কোম্পানি কি করে? বছরে লাস্ট ৩ বছরে যত টাকা প্রফিট করেছে তার একটা এভারেজ করবে। যত টাকা প্রফিট করে তার এভারেজ করবে। করে যেটা বেরোবে তার 2% টাকা জনহিতকর কাজে খরচা করে। তাহলে কি বললাম? বড়, বড় কোম্পানি লাস্ট ৩ বছরে যত টাকা প্রফিট করেছে তার এভারেজ করবে। এভারেজ করে যে টাকাটা বেরোবে তার 2% টাকা জনহিতকর কাজে খরচা করবে। তারপর যেটা বললাম কিছুক্ষণ আগে টিসকোর কথা বললাম। কি বললাম? টিসকো কি করে? টিসকো TSRDS তৈরি করেছে। তৈরি করে ওরা কি করে? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গ্রাম উন্নয়নে মনোনিবেশ করেছে। তো এরকম কিছু বললাম। পেপসি কোম্পানির কথা বললাম, গ্রুপ বন্ডের কথা বললাম। এটাও কিন্তু জনহিতকর কাজে সাহায্য করে। এটাও একটা পয়েন্ট আমি তোমাকে বলে দিই। এরকম অনেক, তারপর কিছুক্ষণ আগে তোমাকে জাতীয় আয়ের কথা বলেছি, তাই না? জাতীয় আয় এই কিছুক্ষণ আগে বললাম, এই পয়েন্টটা তোমরা লিখতে হবে। যে কিছুক্ষণ আগে আমি বললাম না প্রথমে এই যে জাতীয় আয় বৃদ্ধিতে কারবারের ভূমিকা, এই পয়েন্টটাও তুমি লিখতে পারো। এই পয়েন্টটাও তুমি লিখতে পারো। রাইট? তো এরকম অনেকগুলো পয়েন্ট তুমি লিখতে পারো। আমরা বলে দিচ্ছি। ২ নম্বর কোশ্চেনটা বললাম। এবার বলছি মালিক ও বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব কি? মালিক ও বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব কি? ঠিক আছে? ৩ নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পড়ো। মালিক ও বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব কি? তারপর শ্রমিক কর্মচারীদের প্রতি কারবারের দায়িত্ব কি? ঠিক আছে? এই দুটো কোশ্চেন পড়বো। দুটো কোশ্চেন নিচে আরো ছোট করে লেখা আছে, আমি সেখান থেকে বলে দিচ্ছি। এই যে যেটা বললাম, শ্রমিক কর্মচারীদের প্রতি কারবারের দায়িত্ব। কিছুক্ষণ আগে বললাম না পড়বো, শ্রমিক কর্মচারীদের প্রতি কারবারের দায়িত্ব। মানে একটা কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কার কাজ করবে, যে সমস্ত এমপ্লয়ি কাজ করবে তার প্রতি বিজনেসের কি দায়িত্ব? নরমাল তুমি বলতে পারো স্যার ওদের মাইনা টাইম মতন দিয়ে দেওয়া, কাজের একটা ভালো পরিবেশ তৈরি করা। দেখো কি লেখা আছে? নিয়মিতভাবে ন্যায্য মজুরি ও বেতন প্রদান করা, উপযুক্ত নিরাপদ কাজের পরিবেশের ব্যবস্থা করা, ওদের কাজ যেখানে কাজ করে সেখানে নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা, ওদেরকে ভালো ভালো ট্রেনিং এর সুযোগ করে দেওয়া, ট্রেনিং ও ডেভেলপমেন্ট সুযোগ করে দেওয়া, যোগ্যতা অনুসারে পদোন্নতির সুযোগ দেওয়া, যার যেমন যোগ্যতা তাকে সেরকম কাজে বহাল করবে। কর্মস্থলে যেখানে কাজ করে সেখানে ক্যান্টিন, শৌচাগার মানে টয়লেট রুম, বিশ্রামাগার রেস্ট রুম এবং চিকিৎসার ব্যবস্থা করা। রিটায়ারমেন্ট হয়ে গেলে বিভিন্ন সুযোগ সুবিধা, রিটায়ার হয়ে গেলে কি সুযোগ সুবিধা পাওয়া যায়? পেনশনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এরকম সুযোগ সুবিধা সুনিশ্চিত করা। তাদের পরিবারের সদস্যদের মানে ফ্যামিলি মেম্বারদের চিকিৎসার ব্যবস্থা করা। ঠিক আছে? এখন অনেকেই যেখানে চাকরি করে, কোম্পানি চাকরি করে, নিজের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে, পাশাপাশি ফ্যামিলির মেডিকেল ট্রিটমেন্টটা পাওয়া যায়। অনেক বড়, বড় কোম্পানিতে আছে। বলছে তাদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা আর শ্রমিক আর মালিকের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা। এটা হচ্ছে শ্রমিক কর্মচারীদের প্রতি কারবারের দায়িত্ব। সবকটা পয়েন্টই তুমি পড়ে রেখো, কোনো সমস্যা নেই। ৩ নাম্বার দিলে তুমি তো ৩ নাম্বার দিলে তুমি এখানে ৩ টে পয়েন্ট লিখলে হবে না। এরকম কোশ্চেনে ৩ নাম্বার দিলে তোমাকে একটু বেশ কয়েকটা পয়েন্টে তোমাকে লিখতে হবে। বলছে খরিদ্দারের প্রতি কারবারের দায়িত্ব। সাপোজ ধরো আজকে আমি কোনো একটা দোকানে কিছু কিনতে গেছি, বা ধরো আমার একটা দোকানে জামার দোকানে কোনো একজন কেউ কিছু কিনতে এসেছে, তার প্রতি আমার কি দায়িত্ব পাওয়া? কি দায়িত্ব হওয়া উচিত?
তাকে ন্যায্য মূল্যে দ্রব্য সরবরাহ করা, এটা বলতে পারো। তারপর তুমি বলতে পারো যে কিনা ওকে ভালো উন্নত মানের দ্রব্য সরবরাহ করা, উন্নত মানের দ্রব্য সরবরাহ করা। এ বলছে কি ন্যায্য মূল্যে উৎকৃষ্ট মানের পণ্য ও সেবা সরবরাহ করা। খরিদ্দারদের রুচি ও পছন্দ, যে কাস্টমার এসছে তার রুচি ও পছন্দ অনুযায়ী দ্রব্য উৎপাদন করা। খরিদ্দারের অভাব অভিযোগ বিবেচনা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এদের যা অভাব অভিযোগ আছে সেগুলোকে শুনবো, শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ন্যায়সঙ্গত বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য ও সেবা সম্পর্কে খরিদ্দারকে অবহিত করা। মানে ন্যায়সঙ্গত, আমি যে অ্যাডভার্টাইজ করবো, ন্যায়সঙ্গত বিজ্ঞাপন দেবো, গিয়ে খরিদ্দারকে আমি আকৃষ্ট করবো বা খরিদ্দারকে জানাবো এই পণ্যটা সম্পর্কে। কালোবাজারি মানে ব্ল্যাক মার্কেট, মজুতদারি, ভেজাল দেওয়া, প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়া ইত্যাদি অসৎ উপায় পরিহার করা। এইগুলো করবো না। ওইগুলো মানে আমি এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট, ভুল অ্যাডভার্টাইজমেন্ট দেবো না, কালোবাজারি করবো না, ভেজাল মাল বেচবো না, এইগুলো থেকে নিজেকে দূরে রাখা, মানে অর্থাৎ কোনো অসৎ উপায় অবলম্বন করবো না। খরিদ্দারদের সঙ্গে মানে খরিদ্দার হচ্ছে ব্যবসার লক্ষ্মী, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা, ঠিক আছে। তারপর বিক্রয়োত্তর, যখন দেখবে অনেক দোকানে কিন্তু কেনাকাটা করতে গেলে দোকানদাররা খিটখিট টাইপের করে, মানে ব্যবহার ভালো করে না, তো ওরকম না, ভদ্র ব্যবহার করা, ঠিক আছে। কাস্টমার হচ্ছে ব্যবসার লক্ষ্মী, তো লক্ষ্মীর সঙ্গে খুব ভালো মতন ব্যবহার করা। বিক্রয়োত্তর সেবা দানের ব্যবস্থা করা, মানে আফটার সেল সার্ভিস দেওয়া। বিক্রয়োত্তর সেবাদান মানে আফটার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস দেওয়া, ঠিক আছে। সেল হয়ে গেছে বলেই আমার সমস্ত কাজ মিটে না, সেল হয়ে যাওয়ার পরও সেলে আফটার সেল সার্ভিস দেওয়া, ঠিক আছে। আফটার সেল সার্ভিস মানে অনেক ব্যাপার হতে পারে। তুমি আজকে ধরো আমার দোকানে কিছু কিনে নিয়ে গেছে, জিনিসটা খারাপ বেরিয়েছে, তাহলে সেটাকে কি করা যেতে পারে, তার সঙ্গে সমস্ত কথাবার্তা বলা, আফটার সেল সার্ভিস থাকে। এখন তো অনেক জায়গায় আফটার সেল সার্ভিস চালু হয়ে গেছে। যেমন তুমি কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনলে আফটার সেল সার্ভিস আমরা পেয়েই থাকি। তারপর বলছে পণ্য ও সেবা নিয়মিত সরবরাহ সুনিশ্চিত করা, ঠিক আছে। দ্রুততার সঙ্গে খরিদ্দারদের অভিযোগ নিষ্পত্তি করা, মানে খরিদ্দার কোনো একটা অভিযোগ জানালো, আজকে অভিযোগ জানালো, আমি 3 মাস 4 মাস পর নিষ্পত্তি করলাম না, সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা, সেটেলমেন্ট করা। খরিদ্দারদের বহুমুখী চাহিদা পূরণের জন্য ধারাবাহিকভাবে রিসার্চের কাজ চালিয়ে যাওয়া, মানে কাস্টমারদের প্রচুর চাহিদা থাকে, সেই চাহিদাকে মেটানোর জন্য আমাকে রিসার্চের কাজ চালিয়ে যাওয়া। এটা হচ্ছে খরিদ্দারের প্রতি কারবারের দায়িত্ব। তাহলে কি বললাম, কার প্রতি? শ্রমিক কর্মচারীর প্রতি কারবারের দায়িত্ব, খরিদ্দারের প্রতি কারবারের দায়িত্ব। এবার পড়বো আমরা সরবরাহকারী। সরবরাহকারী মানে আমাদের দোকানে আমরা ধানে কি সরবরাহকারী মানে সাপ্লায়ার, সাপ্লায়ার হচ্ছে আমাদের কারবারের দায়িত্ব, সাপ্লায়ার। চুক্তির শর্ত অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা, তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা, ঠিক আছে। তাদের আস্থা বিশ্বাস কি, তারা আমাকে ধরো 1 মাসের টাকা ধার দিচ্ছে, মানে 1 মাসের কারো ধার দেয় না, ওরা ধরো 1 মাসের মাল আমাকে ধার দিচ্ছে, আমি বলছি 1 মাস পর টাকা শোধ করে দেবো। অর্থাৎ ওদের বিশ্বাস কখন পাবে, 1 মাসের মধ্যে যদি টাকা শোধ করে দেবে, কিন্তু ওদের বিশ্বাস অর্জন করতে পারবে। আর স্যার বিশ্বাস অর্জন করতে না পারলে কি হবে, কিছুই হবে না। যে তুমি আর মাল পাবে না ওর থেকে, তোমার সঙ্গে ওর একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাবে, তুমি আর মাল পাবে না ওর থেকে। তারা বলছে পণ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে পরামর্শ দেওয়া, ঠিক আছে। তুমি যার থেকে ধারে মাল কিনছো, ক্রেডিটার বা সাপ্লায়ার, ঠিক আছে, ও যাতে আরো ভালো উন্নত মানের পণ্য তোমাকে সাপ্লাই করতে পারে, ঠিক আছে, সে বিষয়ে তাকে তুমি অ্যাডভাইস দেবে যে তোমার দোকানে কাস্টমার যে এরকম টাইপের বলছে যে জিনিসগুলো দিতে, তুমি সেইগুলো তাকে অ্যাডভাইস দেবে, সে সেইগুলো করবে। চুক্তির খেলাপ না করা, ঠিক আছে, তুমি যে চুক্তি করেছো চুক্তিকে তুমি ব্রেক করবে না, ঠিক আছে। তো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। ক্ষুদ্র সরবরাহীদের কাজে অর্ডার দিয়ে তাদেরকে সহায়তা করা। আজকে ধরো আমি একটা মুদিখানা দোকান করি, যেমন কোনো ছোটখাটো দোকান, ছোট দোকান, যে একদম ছোট দোকান, যে সে সবে ধরো মার্কেটে কাজ করতে নেমেছে, ওর দোকানে দোকানে মাল সাপ্লাই করে। এবার তাদেরকে আমি সাহায্য করলাম যে তুমি আমার দোকানে মাল দাও, তুমি আমার দোকানে মাল দাও, অল্প অল্প করেও দিও, কিন্তু মাল দাও, তুমি আমার দোকানে মাল দাও, এটা ওকে সাহায্য করছি যাতে ও কাজটা করতে পারে, ঠিক আছে। তো খরিদ্দারদের সম্ভাব্য চাহিদা সম্পর্কে, মানে খরিদ্দারদের এখন ডিমান্ড কি, সেই ডিমান্ডটা সম্পর্কে আমি আমার সাপ্লায়ারকে জানাই। তো এইগুলো হচ্ছে সরবরাহকারীদের প্রতি কারবারের সোজা সোজা কোশ্চেন। ওই যে মালিক ও বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব, ঠিক আছে। মানে মালিকের প্রতি কারবারের কি দায়িত্ব, আর বিজনেসে যারা ইনভেস্ট করে তাদের প্রতি কারবারের কি দায়িত্ব, দেখা যাক কি আছে। তাদের বিনিয়োজিত মূলধনের উপর নিয়মিতভাবে ন্যায্য সুদ ও লভ্যাংশ প্রদান করা,
ঠিক আছে? বলছে মালিক ব্যবসা শুরু করার সময় মালিক বিজনেসে কি করে? ইনভেস্ট করে। ও যে টাকাটা ইনভেস্ট করলো, ঠিক আছে? যেই টাকাটা ইনভেস্ট করলো সেই টাকার উপর ন্যায্য সুদ ও লভ্যাংশ প্রদান করা। তবে তাদের বিনিয়োগ, তারা যে ইনভেস্ট করেছে তার সিকিউরিটি দেওয়া, ঠিক আছে? তোমার টাকা মার যাবে না। তো বলছে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে, কারবারের এখন কারেন্ট সিনারিও কি, সিচুয়েশন কি, বিজনেসের আর্থিক অবস্থা কি, এটা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, ভুল তথ্য দেওয়া না। ভুল তথ্য দেওয়া না। আজকে আজকে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি, ঠিক আছে? আমি আমি হয়তো ইনফরমেশন পেলাম যে কোম্পানি মার্কেটে প্রচুর লাভ করছে, কিন্তু আদৌ মার্কেট এত লাভ করে না। আমার কাছে ভুল ইনফরমেশন চলে এসেছে, তাই আমি ওখানে ইনভেস্ট করি। এরকম করলে চলবে না। মানে সেরকম ভাবে দেখতে হবে যে তোমাকে সঠিক তথ্য পরিবেশন করতে হবে, সঠিক তথ্য। সমস্ত ডেটা গুলো সঠিক ডেটা দিতে হবে। সঠিক সময়ে ঋণ মূলধন পরিশোধ করা। তুমি ব্যবসা করার জন্য কারোর থেকে লোন নিয়ে ব্যবসা করছো, তো টাইম মতন তুমি যে ঋণ মূলধনটা পেমেন্ট করে দেওয়া। ঋণ মূলধনের কাম্য ব্যবহার সুনিশ্চিত করা। তুমি ব্যবসা করার জন্য কোনো জায়গাতে লোন নিয়েছো, কিন্তু লোনটা তুমি ঠিকঠাক ইউজ করছো না, ঠিকঠাক ইউজ করতে হবে। ভবিষ্যতে উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে সঠিক তথ্য সরবরাহ করা। সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে সুযোগ দেওয়া, তারাও যাতে কোনো ডিসিশন নিতে পারে সেই বিষয়ে তাদেরকে সুযোগ দেবে। সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে মূলধনের বৃদ্ধি সুনিশ্চিত করা। শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ, মানে শেয়ার হোল্ডার কাকে বলে? আজকে ধরো আমি টাটা কোম্পানি শেয়ার কিনি, তাহলে হলো শেয়ার হোল্ডার। বা বলছে টাটা কোম্পানি ইনভেস্ট করলাম, পুরো টাটা কোম্পানি শেয়ার হোল্ডার হয়ে গেল। তো বলছে শেয়ার হোল্ডারদের ওদের যে সম্পদ, মানে ওয়েল যাতে ম্যাক্সিমাম হতে পারে সেদিক সুনিশ্চিত করা। আর কারবারে সমস্ত ধরনের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করা। নেক্সট, সরকারের প্রতি কারবারের কি দায়িত্ব আছে? সরকারের প্রতি কারবারের কি দায়িত্ব? সরকারের মানে গভর্নমেন্টের প্রতি কারবারের কি দায়িত্ব আছে? সরকার যে আইন চালু করেছে সেই সরকারের আইন মেনে তোমাকে ব্যবসা করা, সরকারের কর টাইম মতো প্রদান করা, ঠিক আছে তো? সরকারি পরিকল্পনা রূপায়ণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, নিয়মিতভাবে সঠিক সময় সরকারের কর ফি, ঠিক আছে, এইগুলো প্রদান করা, কর ফি এগুলো নিয়মিত প্রদান করা। এটা শেষ হবে, শেষ প্রভৃতি প্রদান করা। রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণে সরকারকে সাহায্য করা। সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করেছে সেখানে তোমাকে কিছু আর্থিক সাহায্য করা, ঠিক আছে? দারিদ্র, বেকারত্ব ও নিরক্ষরতা প্রভৃতি জাতীয় সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সহযোগিতা করা। বন্যা, ভূমিকম্প প্রভৃতির ন্যায় জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণ ও উদ্ধার কাজে সরকারের সাহায্য করে। সবাই পড়েই থাকে, জানোই যে এই তো এখন আজকে কত রকমের, কত মাঝখানে আমফান চলছিল, আয়লা, ঠিক আছে? তো ইয়াস, কত ঝড়, কত সাইক্লোন ছিল। তো এরকম যখন কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ সরকার সাহায্য করে, সেই সাহায্য কিন্তু সরকার একটা ফান্ড তৈরি করে। সরকার একটা ফান্ড খোলে, সেই ফান্ডে অনেক বড় বড় বিজনেসম্যানরা ওখানে ইনভেস্টমেন্ট টাকা দেয় যাতে সাহায্য করে। বুঝতে পেরেছো? বলছে বন্যা, ভূমিকম্প প্রভৃতির ন্যায় জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণ ও উদ্ধার কাজে, ঠিক আছে, ত্রাণ ও উদ্ধার কাজে সরকারকে সাহায্য করা। অর্থনৈতিক শক্তির কেন্দ্রীকরণ ও একচেটিয়া আধিপত্য বিস্তারের প্রবণতা পরিহার করা। একচেটিয়া, যেমন আমাদের এখানে যে কি বলবো ইলেকট্রিক যে আমরা ইউজ করি সেটা কার সিএসসি কোম্পানি ইউজ করি, তাহলে সিএসসি কোম্পানি এখানে একচেটিয়া রাজ করছে। কলকাতা শহরে তুমি বসবাস করছো, তোমার ইলেকট্রিক ইউজ করতে গেলে সিএসসি ইউজ করতে হবে। সিএসসি তো একচেটিয়া রাজ করছে, তাই না? তো বলছে একচেটিয়া আর প্রবণতা পরিহার করা। এবার বলছে জনগণের প্রতি কারবারের কি দায়িত্ব? শিল্প, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করা। স্কুল, কলেজ, হাসপাতাল, লাইব্রেরি প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করা, আর্থিক সাহায্য দেওয়া। তারপর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অন্যায় ব্যবসায়িক কাজকর্ম না করা, ঠিক আছে? তারপর বলছে তোমার রক্তদান, পরিবেশ দূষণ প্রতিরোধ প্রভৃতির ন্যায় সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। অনেক বড় বড় কোম্পানি রক্তদানের ব্যবস্থা করে, পরিবেশ দূষণ প্রতিরোধ করার এরকম সমাজ কল্যাণমূলক কাজ করে। জল, বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
সম্পদের অপচয় দূর করে সেগুলির কাম্য ব্যবহার সুনিশ্চিত করা, দারিদ্র প্রতিবন্ধী ও অর্থনৈতিকভাবে অনগ্রসর লোকের মানে যারা গরিব মানুষ, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে এরকম লোকদের পাশে দাঁড়ানো, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সংরক্ষণ উন্নয়ন করা, সমাজকে উন্নত মানের দ্রব্য ও সেবা সরবরাহ করা, সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঠিক আছে? ও শান্তি বজায় রাখা সমাজে। বিপজ্জনক দ্রব্য উৎপাদনে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা। তো এই পয়েন্ট গুলো বলা আছে। শ্রমিক ও কর্মচারীদের প্রতি কার্যকর দায়িত্ব করলাম, এগুলো সব পড়লাম, ৩-৪ দুটোই পড়ে দিলাম। এখানে বলেছে কারবারের গতানুগতিক দায়িত্ব ছাড়াও আরো অন্যান্য কিছু সামাজিক দায়িত্ব আছে। ঠিক আছে? কারবারের গতানুগতিক দায়িত্ব ছাড়াও আরো কিছু কারবারের সামাজিক দায়িত্ব আছে, সেগুলো কি কি? ঠিক আছে? বলছে ক্রেতা, সরকার, পাওনাদার, সরবরাহকারী, জাতীয় সম্পদ, ঠিক আছে? তারপর হচ্ছে সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশ ছাড়াও কারবারের অন্যান্য সম্প্রদায়ের প্রতি, মানে এইগুলো ছাড়াও আরো অন্যান্য লোকের প্রতি কারবারের কিছু দায়িত্ব আছে। যেমন বিভিন্ন কাজে নিযুক্ত শ্রমিকদের শ্রমের মর্যাদা সম্পর্কে সঠিক মূল্যবোধ সৃষ্টি করা, মহিলাদের কাজে নিযুক্ত হওয়ার জন্য উৎসাহ দেওয়া, শিশুদের উপযোগী সুষম খাদ্য প্রস্তুত করা, ভালো খাদ্য প্রস্তুত করা, বই প্রকাশ করা, আনন্দ উৎসুক বৃদ্ধির জন্য চলচ্চিত্র প্রস্তুত করা, সিনেমা, প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, পারস্পরিক বোঝাপড়া, বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদান করা, বিভিন্ন জাতি, ভাষা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে জাতীয় সংহতি বজায় রাখা। তারা বলছে বৈদেশিক বাণিজ্যের দ্বারা সাংস্কৃতিক আদান প্রদান করে তোলে। মানে নর্মাল যে দায়িত্বগুলো বললাম, ওই দায়িত্বগুলো ছাড়াও আরো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কি? কোশ্চেনটা পড়বো, পরিবেশ দূষণের কারণগুলি ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের মূলত 4টি কারণ দেখা যায়। পরিবেশ দূষণ 4টি কারণে হয়ে থাকে। একটা বায়ু দূষণ, একটা জল দূষণ, একটা ভূমি দূষণ, আর একটা শব্দ দূষণ। কি কি বললাম? বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ আর শব্দ দূষণ। নিচে অ্যান্সারটা লেখা আছে, ভালো করে ওপরে একটু জটিল ভাষায় লেখা আছে, নিচে অ্যান্সারটা একটু সোজা ভাষায় লেখা আছে, আমি নিচে একটা দিয়ে পড়ে নিচ্ছি। হ্যাঁ, যে 17 নম্বর পয়েন্টটা দেখ, 17 নম্বর পয়েন্টটা বলছে কি জল দূষণ বললাম না, মানে 4টে কারণ বললাম, পরিবেশ দূষণের 4টে কারণ বললাম। একটা বললাম বায়ু দূষণ, একটা জল দূষণ, একটা ভূমি দূষণ আর একটা শব্দ দূষণ। তো জল দূষণ কি বলছে? জল দূষণ বলছে নদী, জলপ্রবাহ, হ্রদ, ঠিক আছে? নদী, জলপ্রবাহ, হ্রদ প্রভৃতিতে বজ্র ও রাসায়নিক পদার্থ ফেলার দরুন জল দূষিত হয়। এইভাবে হচ্ছে জল দূষণ। নদীতে, জলপ্রবাহ, হ্রদ, লেক এসব জায়গায় বজ্র ও রাসায়নিক পদার্থ ফেলার জন্য জল দূষিত হয়। শিল্পে আবর্জনা ও রাসায়নিক বর্জ্য পদার্থের সতর্কহীন নিক্ষেপ মারাত্মকভাবে জল দূষণ ঘটায়। এবার বায়ু দূষণ, অটোমোবাইল থেকে নির্গত কার্বন মনো অক্সাইড মানে CO, ঠিক আছে, এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ও অন্যান্য রাসায়নিক গ্যাস বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে? নেক্সট ভূমি দূষণ, বিষাক্ত আবর্জনা নিক্ষেপ করার দরুন, ঠিক আছে, ভূমি দূষণ হয়।
সার, রাসায়নিক পদার্থ, কীটনাশক প্রভৃতি অতিরিক্ত ব্যবহার ও ভূমি দূষণ ঘটায়। লাস্ট, শব্দ দূষণ, যন্ত্রপাতি, যানবাহন, পটকা বা বাজি প্রভৃতির দ্বারা সৃষ্ট শব্দ দূষণ ঘটায়। তার মানে তোমার পরীক্ষায় এটা 1 নম্বর কোশ্চেন দিলে বলতে পারে যে পরিবেশ দূষণের কারণগুলো কি, তুমি 4টে কারণ বলবে, এক একটা করে লাইন লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট, কারবারের দ্বারা পরিবেশ কিভাবে দূষিত হয়? কারবারের দ্বারা পরিবেশ কিভাবে দূষিত হয়, মানে বিজনেসের দ্বারা কিভাবে পরিবেশ দূষিত হয়? বলছে পরিবেশে কারবারের দ্বারা পরিবেশ কিভাবে দূষিত হয়। পরিবেশ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, ঠিক আছে? পরিবেশ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, সেগুলিকে রক্ষা করা কারবারের একান্ত প্রয়োজন। আর কারবারের দ্বারা পরিবেশ যে যে কারণে দূষিত হয় সেগুলি হলো, ঠিক আছে? কটা পয়েন্ট আছে এখানে? 4খানা পয়েন্ট। কি বললাম? পরিবেশ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, ঠিক আছে? পরিবেশ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, সেগুলিকে রক্ষা করা কারবারের প্রয়োজন, ঠিক আছে? কারবারের দ্বারা মানে বিজনেসের দ্বারা পরিবেশ যে যে কারণে দূষিত হয় সেগুলো কি? একটা হচ্ছে বিভিন্ন শিল্পে রাসায়নিক বিক্রিয়া প্রসিত ধাতব কণা, ঠিক আছে? বললাম বিভিন্ন শিল্পে রাসায়নিক বিক্রিয়া প্রসিত ধাতব কণা, যেমন টিন, ভ্যানাডিয়াম, সীসা, আর্সেনিক, অ্যাসবেস্ট, ঠিক আছে? প্রভৃতি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়। তাহলে কি বললাম? বিভিন্ন শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করা হয়, যেমন বললাম টিন, ভ্যানাডিয়াম, সীসা, আর্সেনিক, অ্যাসবেস্ট, ঠিক আছে তো? ইত্যাদি ইত্যাদি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা থেকে নির্গত উত্তপ্ত জলধারা যা জলে বসবাসকারী প্রাণীর প্রাণ সংশয় করে তোলে। তাহলে কি বললাম? শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা থেকে কি হয়? নির্গত উত্তপ্ত জলধারা, ঠিক আছে? এটা আমরা বলতে হবে, যা জলে বসবাসকারী প্রাণী, যা জলে বসবাসকারী প্রাণীর প্রাণ সংশয় করতে পারে। 3 নম্বর, কলকারখানা থেকে নিঃসৃত, ঠিক আছে? কলকারখানা থেকে নিঃসৃত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ, কলকারখানা যে সময় ধোঁয়া ও রাসায়নিক পদার্থ বেরোচ্ছে, যা সূর্যের আলোর সংস্পর্শে গিয়ে ফটো কেমিক্যাল স্মগে পরিণত হয়ে তা পরিবেশ দূষণ করে। লাস্ট পয়েন্ট, সলিড ওয়েস্ট মানে কঠিন আবর্জনা, যেমন পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, চাদর, এই জিনিসের তৈরি অসংখ্য ক্ষণিক ব্যবহারের সামগ্রী রাস্তায় ফেলে দেওয়ার ফলে এর মাধ্যমে পরিবেশ দূষণ হয়। তাহলে আগেরটা পড়লাম, খুব সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবেশ দূষণের কারণগুলো কি কি। এখন পড়লাম কারবারের দ্বারা মানে বিজনেসের দ্বারা পরিবেশ কিভাবে দূষিত হয়। নেক্সট কোশ্চেন করবো, কারবারের সামাজিক পরিবেশ বর্ণনা করো। কারবারের কারবারের সামাজিক পরিবেশকে অনুকূল ও প্রতিকূল, মানে সামাজিক পরিবেশের অনুকূলও হতে পারে আবার প্রতিকূল, দুটোই হতে পারে। তাই বললাম কারবারের সামাজিক পরিবেশকে অনুকূল ও প্রতিকূল এই 2 ভাগে ভাগ করে আলোচনা করা হলো। বলছে অনুকূল পরিবেশটা কি? সামাজিক পরিবেশ সুষ্ঠু হলে, ঠিক আছে? সামাজিক পরিবেশ যদি সুষ্ঠু হয় তাহলে অনুকূল কারবারি পরিবেশ গড়ে ওঠে। মানে সামাজিক পরিবেশ যদি তোমার ভালো হয় না, তাহলে অনুকূল মানে বিজনেসের একটা ভালো অনুকূল পরিবেশ গড়ে উঠবে। কিন্তু বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ থাকলে উন্নত সামাজিক পরিবেশ গড়ে উঠতে পারে না। তুমি যদি সুপারস্টিশনের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু ভালো সামাজিক পরিবেশ গড়ে উঠবে না। ধর্মীয় মনোভাব, সুচিন্তা, সামাজিক প্রথা, শিক্ষা, আচার আচরণ, নৈতিক মূল্যবোধ প্রভৃতি সামাজিক পরিবেশের
প্রভৃতি সামাজিক পরিবেশের উপাদানগুলো কি বললাম? ধর্মীয় মনোভাব, সুচিন্তা, সামাজিক প্রথা, শিক্ষা, আচার আচরণ, নৈতিক মূল্যবোধ প্রভৃতি সামাজিক পরিবেশের উপাদানগুলি কারবারি পরিবেশকে প্রভাবিত করতে পারে। কিন্তু ধর্মীয় অনুশাসন ও নানান কুসংস্কারে আবদ্ধ থাকলে উন্নত সামাজিক পরিবেশ গড়ে উঠতে পারে না। তুমি বিভিন্ন রকমের কুসংস্কারের মধ্যে থাকো, ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকো, তাহলে কিন্তু ভালো সামাজিক পরিবেশ গড়ে উঠতে পারে না। সুতরাং সমাজে অনুকূল ও প্রতিকূল পরিবেশ নির্ভর করে সমাজের বিভিন্ন সামাজিক উপাদানের উপর। সমাজের অনুকূল ও প্রতিকূল পরিবেশ নির্ভর করে কিসের উপর? সমাজের বিভিন্ন সামাজিক উপাদানের উপর। যেমন ধরো উদাহরণ যদি আমরা বলা যায়, বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে জীব হত্যা নিষিদ্ধ বলে মাংস শিল্প গড়ে ওঠে। ঠিক আছে? ভারত, চীন, জাপান, নেদারল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে শিক্ষার প্রসার আছে বলে শিল্পের উন্নতি হয়েছে। ঠিক আছে? এবং অনুকূল কারবারি পরিবেশ গড়ে উঠেছে। আর প্রতিকূল পরিবেশ কি? দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য নীতি সে দেশের কারবারি পরিবেশের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, কারবারি পরিবেশে উন্নত প্রযুক্তিবিদ্যা। কিছুক্ষণ আগেই আমরা বলেছি টেকনোলজি এবং ক্রেতার চাহিদা কিভাবে প্রভাব বিস্তার করে। তাহলে পড়বো কি? উন্নত প্রযুক্তিবিদ্যা আর ক্রেতার চাহিদা। বলছে অনুকূল কারবারি পরিবেশ গড়ে তুলতে কি দরকার? প্রযুক্তিবিদ্যা, ভালো প্রযুক্তিবিদ্যা দরকার। ঠিক আছে? পরিচালন বিদ্যা দরকার, কারিগরি বিদ্যা দরকার। প্রযুক্তিবিদ্যা, পরিচালন বিদ্যা আর কারিগরি বিদ্যা, কম্পিউটার বিদ্যা মানে কম্পিউটার নলেজ প্রভৃতি অনেকখানি সাহায্য করে। ভালো বলছে যে অনুকূল কারবারি পরিবেশ গড়ে তুলতে পরিচালন বিদ্যা, প্রযুক্তিবিদ্যা, কারিগরি বিদ্যা আর কম্পিউটার বিদ্যা অনেকখানি সাহায্য করে। যেসব দেশে এরকম দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তি থাকে সেখানে কারবার স্থাপন ও সম্প্রসারণের অনুকূল অবস্থা থাকে। আবার অন্যদিকে প্রযুক্তিবিদ্যা শিক্ষিত ও দক্ষ কারিগরির অভাব কারবারি পরিবেশের প্রতিকূল অবস্থা সৃষ্টি করে। এবার বলছে ক্রেতার চাহিদা। কারবারিকেও ক্রেতার পছন্দের সঙ্গে বিজনেসম্যানকেও ক্রেতার পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হয়। কারবারি যখন এই সব অবস্থা ভালোভাবে মোকাবিলা করতে পারে, বিজনেসম্যান যখন এই সমস্ত অবস্থা ভালোভাবে মোকাবিলা করতে পারে, তখনই কারবারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। আবার অন্যদিকে খরিদ্দারের রুচি ও পছন্দ স্থির নয়, সব সময় পরিবর্তনশীল। তাই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে না পারলে কারবারের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন 10, ভারতীয় কারবারে সরকারি নীতির প্রভাব। ভারতীয় কারবারে সরকারি নীতি মানে গভর্নমেন্ট পলিসির প্রভাব কতটা? স্বাধীনতা লাভের পর দেশে শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য 1948 সালে ভারত সরকার শিল্পনীতি ঘোষণা করে। ঘোষিত এই শিল্পনীতির মুখ্য উদ্দেশ্য কি? মিশ্র অর্থনীতির প্রয়োগ। মিশ্র অর্থনীতি আগেই বলেছি, যে অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে সহাবস্থান লক্ষ্য করা যায় তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করে। মিশ্র অর্থনীতি ভারতের কারবার সংগঠন বা কারবারি পরিবেশ সৃষ্টিতে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন 5 ইয়ার প্ল্যানিং, পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষির উন্নতিতে দেশ কেবলমাত্র খাদ্যদ্রব্যেই স্বয়ংসম্পূর্ণতা লাভ করেনি। যে সমস্ত শিল্পের কাঁচামাল কৃষির উপর নির্ভরশীল, যে সমস্ত শিল্পের কাঁচামাল কৃষির উপর নির্ভরশীল, কৃষির উন্নতি পরোক্ষভাবে সেই সমস্ত শিল্পের প্রসারেও সাহায্য লাভ করেছে। শিল্প বাণিজ্যের উন্নতির জন্য দরকার কি? পরিবহন, যোগাযোগ, শক্তি, জ্বালানি, খনিজ সম্পদ প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ প্রয়োজন। তাই বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই বিষয়গুলির উন্নতির চেষ্টা করে ভারতে কারবারের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবার পড়বো কারবারের মূল্যবোধ বা নীতি, মানে বিজনেস এথিক্স বলতে কি বোঝাও? বিজনেস এথিক্স পড়তে গেলে সবার প্রথম পড়তে হবে এথিক্স। এথিক্স কথাটা এথস নামক একটা গ্রিক শব্দ থেকে এসেছে। এই এথিক্স কথাটা এথস নামক একটা গ্রিক শব্দ থেকে এসেছে। এথস মানে হলো চরিত্র, এথস মানে চরিত্র। আর এথিক্স এর আরেকটি অর্থ হলো কি? মোরাল ফিলোসফি। এথিক্স এর আরেকটা অর্থ কি? নৈতিক দর্শন বা মোরাল ফিলোসফি। আর মোরাল কথাটা এসছে মোরেস থেকে এসছে। আর মোরেস মানে মানুষের আচরণ সম্পর্কিত রীতিনীতি, মানুষের চরিত্র বা আচরণ সম্পর্কিত রীতিনীতি। প্রথমে বলবে এথিক্স, এথস থেকে এসে গ্রিক শব্দ, এথস মানে চরিত্র, আর এথিক্স এর আরেকটি মানে হচ্ছে নৈতিক দর্শন মানে মোরাল ফিলোসফি। আবার মোরাল কথাটি গ্রিক শব্দ মোরেস থেকে এসে, মোরেস মানে হচ্ছে মানুষের আচরণ সম্পর্কিত রীতিনীতি। সুতরাং এথিক্স বা নৈতিক মূল্যবোধ হলো মানুষের চরিত্র বা আচরণ সম্পর্কে রীতিনীতি। এই সম্পর্কে ডব্লিউ.ও. হুইলার কি বলেছেন? কারবারি মূল্যবোধ জিনিসটা কি? কলা বা বিজ্ঞান, ঠিক আছে, যা সমাজ, বিভিন্ন গোষ্ঠী ও বিভিন্ন সংস্থার মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং নৈতিক দায়িত্বকে স্বীকৃতি দানের মাধ্যমে কারবারি কাজকর্ম ভুল বা ঠিক নির্বাচন করে। নৈতিক মূল্যবোধকে কোনো আইনের দৃষ্টিভঙ্গিতে বিচার করার সময় কতগুলি বিষয় বিবেচনা করা হয়: ব্যক্তির আত্মসচেতনতা, ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, ব্যক্তির নিজস্ব মূল্যবোধ, ব্যক্তির বুদ্ধি ও বিচার বিবেচনা শক্তি, ব্যক্তির অনুভূতি, ব্যক্তির বিবেকবোধ, ব্যক্তির কল্যাণমূলক আদর্শ আর ব্যক্তির ব্যক্তিত্ব। এই জিনিসগুলো বিবেচনা করা হয়। এবার বলেছে 13 নম্বর কোশ্চেনটা, কারবারের নীতি নির্ধারণের সময়, ঠিক আছে, কারবারের যখন নীতি নির্ধারণ করা হয় তখন স্থান নির্বাচন আর অর্থ সংগ্রহ কিরকম ভূমিকা পালন করে। তাহলে স্থান নির্বাচন সম্পর্কে পড়তে হবে আর অর্থ সংগ্রহ সম্পর্কে পড়তে হবে। অর্থ সংগ্রহটা কি বলবো? কম্পিটিটিভ মার্কেটে যে কারবার যত কম খরচে প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারবে, মানে অর্থ সংগ্রহ করতে পারবে, সেই কারবার তত বেশি সফল হবে। তবে কারবারের আয়তন যাই হোক না কেন, সাইজ যাই হোক না কেন, মূলধন ছাড়া কারবার পরিচালনা করা যায় না। তাই মূলধনকে কারবারের জীবনী শক্তি বলা হয়, ঠিক আছে। তাই খুব ভালো মানে সমৃদ্ধশালী কারবার গড়ে তুলতে হলে শক্তিশালী আর্থিক কাঠামো প্রয়োজন। এই মূলধনের প্রয়োজন তাই মূলধনের প্রয়োজন কি? দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উভয় ক্ষেত্রেই হতে পারে। স্থান নির্বাচন, সঠিক স্থানে কারবার প্রতিষ্ঠা না করলে প্রয়োজনীয় সংখ্যায় খরিদ্দার পাওয়া যাবে না। তোমাকে বিজনেস করতে গেলে একটা ভালো জায়গায় বিজনেস করতে গেলে তুমি কাস্টমার বা খরিদ্দার পেতে পারো। যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপযুক্ত জায়গা না থাকলে কর্মদক্ষতার অভাব দেখা দিতে পারে। তাই প্রকৃতি অনুযায়ী কারবারের আয়তন সঠিক না হলে সাফল্য আসবে না। কতগুলি বিভাগ, কতগুলি উপবিভাগ হবে, সেগুলির বিন্যাস কিভাবে হবে প্রভৃতি বিষয়ক কারবারিকে, বিজনেসম্যানকে ঠিক করতে হবে। সুতরাং কারবারকে সফল করতে গেলে কারবারের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও আয় একান্ত প্রয়োজন।
কারবারি নীতির উপাদানে কর্মীদের মনোবল, বন্টন ব্যবস্থা এবং গবেষণা ও উন্নতি সাধনের ভূমিকা। প্রথমে বলছে কর্মীদের মনোবল। কর্মচারীদের বেতন, পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করলে কর্মচারীদের বেতন, পদোন্নতি প্রমোশন যেটা আর কি বলা হয়, অন্যান্য সুযোগ সুবিধা এগুলো যদি বৃদ্ধি করো তাহলে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়ে কারবারের কাজকর্ম করবে। ফলে উৎপাদনের পরিমাণ বাড়বে এবং উৎপাদিত পণ্যের উৎকর্ষটা বাড়বে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। বন্টন ব্যবস্থা। বন্টন ব্যবস্থা কারবার সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হিসেবে গণ্য করা হয়। বন্টন ব্যবস্থা ভালো না হলে অবিক্রিত দ্রব্যের পরিমাণ বেড়ে যাবে, ফলে স্টক হয়ে যাবে, মানে মজুত হয়ে যাবে, পণ্যগুলো মজুত হয়ে যাবে। সুতরাং সঠিক ও যথোপযুক্ত পণ্যের ধারাবাহিকতা বুঝে বন্টন ব্যবস্থা ঠিক মতো গড়ে তোলা একান্ত প্রয়োজন। লাস্ট, গবেষণা ও উন্নতি সাধন। গবেষণার মাধ্যমে নতুন উৎপাদন পদ্ধতির আবিষ্কার করে, মানে রিসার্চের মাধ্যমে নতুন নতুন উৎপাদন পদ্ধতি আবিষ্কার করে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করা সম্ভব হবে। কিসের মাধ্যমে সম্ভব হবে? গবেষণার মাধ্যমে। কারবার মাত্র বিজনেস মাত্রই পরিবর্তনশীল এবং গতিশীল। বিজনেস মানে কি হবে? চেঞ্জ এবং গতিশীল হবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, রুচি, পছন্দ এগুলো পরিবর্তন হবে। গবেষণার মাধ্যমে কারবারের দ্রব্য সামগ্রীর মান ও উৎকর্ষ বৃদ্ধি পায়, নতুন চাহিদার সৃষ্টি হয় এবং কারবারের সমৃদ্ধি অর্জনের পথ সুগম হয়। সুতরাং কারবারকে ভালো করতে গেলে, সফল করতে গেলে, সাকসেস করতে গেলে গবেষণা ও উন্নতি সাধন প্রয়োজন। এবার বলছে কারবারি নীতির উপর প্রভাব বিস্তারকারী যে কোনো তিনটি বিষয়। ঠিক আছে, একটা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা, একটা সামাজিক মূল্যবোধ, আর একটা ব্যক্তিগত মূল্যবোধ। ঠিক আছে, প্রথম হচ্ছে ব্যবসায়িক শিক্ষা। বলছে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যবস্থাপকগণ, মানে কোন কিরকম ম্যানেজমেন্ট, যারা ট্রেনিং নেওয়া, ঠিক আছে, প্রশিক্ষণ প্রাপ্ত ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের, ঠিক আছে, পেশাগত আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন। মানে যে সমস্ত ব্যবস্থাপকগণ ট্রেনিং নেওয়া, ঠিক আছে, তারা কি করে, প্রতিষ্ঠানের সঙ্গে, যে প্রতিষ্ঠানে যে সমস্ত লোক কাজ করে, চাকরি বাকরি করে, কর্মীদের পেশাগত আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেয়। পেশাগত শিক্ষা কারবারের নৈতিকতা সঞ্চারিত করে। বর্তমানে ব্যবসায়িক শিক্ষা কারবারিদের সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে যথেষ্ট সচেতন করছে। সামাজিক মূল্যবোধ। বিশ্বাস, মূল্যবোধ, নৈতিকতা, ভালো আচরণ প্রভৃতি সামাজিক মূল্যবোধ থেকে সৃষ্টি হয়েছে। বিশ্বাস, মূল্যবোধ, নৈতিকতা, ভালো আচরণ এগুলো সামাজিক মূল্যবোধ থেকে সৃষ্টি হয়েছে। কারবারের মধ্যে এমন ব্যবস্থা চালু করতে হবে যাতে মূল্যবোধ বা ভালো আচরণবিধি মেনে চলতে কর্মীরা বাধ্য হয়, যেটা কারবারের উপর প্রভাবিত হবে। লাস্ট পয়েন্ট, ব্যক্তিগত মূল্যবোধ। কারবারের মালিকের নিজস্ব চিন্তাভাবনা, কারবারের মালিকের নিজস্ব চিন্তাভাবনা ও আদর্শ মূল্যবোধ কারবারিকে প্রভাবিত করে। একজন সৎ কারবারের মালিক ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে গিয়ে সমাজের স্বার্থের কথাই বেশি গুরুত্ব দিলে কারবারের উপর বেশি প্রভাব বিস্তার করবে। এবার বলছে কারবারি পরিবেশের রাজনৈতিক উপাদান। তো সবকটা, মানে কারবারি পরিবেশ যে কটা উপাদান বলছি সবকটারই অনুকূল প্রভাব থাকবে, প্রতিকূল প্রভাব থাকবে। তো প্রথমে অনুকূল আর প্রতিকূল দুটোই আমরা দেখি। অনুকূল উপাদান কি বলছে? দেশে যদি স্থিতিশীল, মানে স্থায়ী সরকার থাকে না, তাহলে অনুকূল কারবারি পরিবেশ গড়ে ওঠে। মানে সরকার যদি বারবার চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে বিজনেসম্যানদের খুব অসুবিধা হবে, ঠিক আছে, অসুবিধা হয় সরকার যদি বারবার চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। তো বলছি দেশে স্থিতিশীল সরকার, স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হলে অনুকূল কারবারি পরিবেশ গড়ে ওঠে। সরকারি আইন কানুন, নিরাপত্তা, রাজনৈতিক শান্তি, জনসাধারণ শৃঙ্খলাবোধ প্রভৃতি রাজনৈতিক পরিবেশের উপাদান। কারবারিকে এসব বিষয় জানতে হবে। প্রতিকূল উপাদান, সরকার বিভিন্ন সময়ে আইন কানুন প্রবর্তন করে। দেখো সরকার যদি ঘন ঘন চেঞ্জ হয় তাহলে আইন কানুন বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। তো সরকার বিভিন্ন সময় আইন কানুন প্রবর্তন করে কারবারি জগতের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, ঠিক আছে। তবে দেশে আইন শৃঙ্খলা যদি সুষ্ঠু না হয় তাহলে অরাজকতা সৃষ্টি হয়,
তখনই প্রতিকূল কার্বনিক পরিবেশ গড়ে ওঠে। নেক্সট বলছে ভারতীয় কারবারের শিল্পের অনুকূল পরিকাঠামো। ভারতবর্ষে যে বিজনেস করে তার শিল্পের অনুকূল পরিকাঠামো কোনটা? স্থূল ও ভারী শিল্প স্থাপন, মানে ভারী শিল্প স্থাপন ও উন্নয়ন নিজের হাতেই রেখেছে। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার জন্য, মানে অর্থনীতিটাকে খুব ভালো মজবুত করার জন্য শিল্পের অনুকূল পরিকাঠামো গঠনের জন্য বিভিন্ন স্টেপ নিয়েছে। এক, স্থূল ও ভারী শিল্প স্থাপন ও উন্নয়ন নিজের হাতেই রেখেছে। শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য ভীষণভাবে সচেষ্ট হয়েছে। মূলধনের অভাব পূরণের জন্য সরকারি প্রচেষ্টায় অনেকগুলি অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, যার ফলে সরকারি প্রচেষ্টায় ভারতের আর্থিক পরিবেশ কারবার গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এবার হচ্ছে কারিগরি পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ যেটা। কোন দেশের কারিগরি পরিবেশের উন্নতি নির্ভর করে সে দেশের প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, শিক্ষিত কুশলী বা দক্ষ কর্মীদের উপর। আমাদের দেশে স্বাধীনতার পূর্বে শিল্পের অনুকূল কারিগরি পরিবেশ ছিল না বললেই চলে। স্বাধীনতার পরে সরকারি প্রচেষ্টায় ভারতের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া বিভিন্ন ধরনের পেশাগত শিক্ষা অর্জনের জন্য পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ব্যবস্থাপনা শিক্ষার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, আইআইএম, ইনস্টিটিউট অফ মানে আইসিডব্লিউ, যেটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট, ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি, সব আইসিএআই, আইসিডব্লিউএআই, ঠিক আছে, আইআইএম, তারপর আই, ঠিক আছে, ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি, আইসিএসআই প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই বর্তমানে ভারতবর্ষে উন্নত কারিগরি পরিবেশ বিজনেস সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। কারবারি পরিবেশের দুটি বাধা, একটা হচ্ছে উন্নত ব্যবস্থাপনার অভাব, আর একটা হচ্ছে কারিগরি বিদ্যার অভাব। যে দেশ প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজিতে যত বেশি উন্নত, সেই দেশের শিল্পের পরিকাঠামো তত বেশি উন্নত। কিন্তু স্বল্পোন্নত দেশগুলিতে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির যথেষ্ট অভাব দেখা যায়। বর্তমান যুগে প্রযুক্তিবিদ্যার অভাব শিল্প বিকাশের মেন সমস্যার কারণ। আর উন্নত ব্যবস্থাপনার অভাব বর্তমানে শিল্প পরিচালনার ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। কিন্তু ব্যবস্থাপকরা যদি অদক্ষ হন, তাহলে কখনোই কোনো দেশের শিল্পের বিকাশ সম্ভব নয়। তাই অনুন্নত ব্যবস্থাপনা কারবারি পরিবেশের অন্তরায়। লাস্ট টু কোশ্চেন্স। কারবারের উদ্দেশ্য নির্ধারণ করা কেন প্রয়োজন? কারবারের উদ্দেশ্য নির্ধারণ করা কেন প্রয়োজন? কারবারের প্রধান নীতি হলো কারবারের উদ্দেশ্য নির্ধারণ করা। কারবার শুরু করার আগে মূল উদ্দেশ্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। কারবার কোন ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন করবে, কোন ধরনের সেবা সরবরাহ করবে, সেটি আগে থেকে ঠিক করতে হবে। এই সম্পর্কে পিটার এফ ডাকার, ঠিক আছে, কি বলেছেন? কারবারের অস্তিত্ব রাখা ও উন্নয়নে প্রত্যক্ষভাবে এবং গুরুত্বপূর্ণভাবে যে কাজ ও ফল প্রভাব ফেলে, সেসব ক্ষেত্রে উদ্দেশ্য অবশ্যই প্রয়োজন। সুতরাং উদ্দেশ্য ছাড়া কোনো প্রতিষ্ঠান স্থায়ী হয় না। লাস্ট কোশ্চেন, কারবারি মূল্যবোধের কয়েকটি সুবিধা। পরিবর্তনের সঙ্গে মূল্যবোধ পরিবর্তিত হতে পারে। ক্রেতা সাধারণকে স্বাধীনভাবে পণ্য নির্বাচনের সুযোগ করে দেওয়া। কারবারি মূল্যবোধ মালিক কর্মচারীদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। মূল্যবোধ পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাকে সঠিক এবং নির্ভুল তথ্য পরিবেশন করে। আর মূল্যবোধ জাগ্রত হলে
সমাজ কল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। টোটাল আমাদের কটা চ্যাপ্টার আছে? এই সেকেন্ড সেমিস্টারে টোটাল মনে হয় 5টা চ্যাপ্টার আছে। টোটাল 5টা চ্যাপ্টার আছে, এই একটা চ্যাপ্টার হয়ে গেল। ঠিক আছে, এই একটা চ্যাপ্টারটা মোটামুটি পড়লাম। তো এই চ্যাপ্টারে যেই কোশ্চেন গুলো বললাম, এই কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে। ঠিক আছে তো? আর স্কুল শুরু হলে তো কোশ্চেন তো দেবে, সেই কোশ্চেন গুলো নোট ডাউন করে নেবে। ঠিক আছে, কি কোশ্চেন পড়াচ্ছে।